স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছলনার ছন্দ। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্কের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। টেলিফোন তুলে নিয়েই ব্যোমকেশ বলল, হ্যালো। ইন্সপেক্টর রাখালবাবুর গলা শোনা গেল। ব্যোমকেশ দা, আমি রাখাল, নেতাজি হাসপাতাল থেকে বলছি, একবার আসবেন? কি ব্যাপার? খুনের চেষ্টা। একটা লোককে কেউ গুলি করে মারার চেষ্টা করছিল, কিন্তু মারতে পারেনি। আহত লোকটাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে এক বিচিত্র গল্প বলছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কেয়াতলার ব্যোমকেশের বাড়ি থেকে নেতাজি হাসপাতাল বেশি দূরে নয়। আধা ঘন্টা পর বিকেল আন্দাজ 5টার সময় ব্যোমকেশ সেখানে পৌঁছে গেল। গিয়ে দেখল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে দারোগা রাখাল সরকার দাঁড়িয়ে আছেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি আরও কিছু তথ্য উদ্ঘাটন করলেন। আহত লোকটির নাম গঙ্গাপদ চৌধুরী, ভদ্রশ্রেণীর লোক। ফ্রেজার রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়েছে। সেই রাস্তায় একটা বাড়ির দোতলার ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। বাড়ির ঠিকে চাকর বেলা 3টের সময় কাজ করতে এসে গঙ্গাপদকে আবিষ্কার করে। তারপর হাসপাতাল, পুলিশ ইত্যাদি। গঙ্গাপদর জ্ঞান হয়েছে, কিন্তু প্রচুর রক্তপাতের ফলে এখনো ভারী দুর্বল। গঙ্গাপদ আজ বিকেলবেলায় তার দোতলার ঘরের রাস্তার দিকে জানালার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সামনের দিক থেকে একটা বন্দুকের গুলি এসে তার চুলের মধ্যে দিয়ে লাঙল চাষ করে চলে যায়। খুলির ওপর গভীর টানা দাগ পড়েছে, কিন্তু খুলি ফুটো করে ভেতরে ঢুকতে পারেনি। হাড়ের ওপর দিয়ে পিছলে বেরিয়ে গেছে। বন্দুকের গুলিটা ঘরের মধ্যেই পাওয়া গিয়েছে। দেখে মনে হলো পিস্তল কিংবা রিভলভারের গুলি। পরীক্ষার জন্য পাঠিয়েছে। এবার চলুন গঙ্গাপদর বয়ান শুনবেন। তাকে খানিকটা রক্ত দেয়া হয়েছে। এতক্ষণে সে বোধহয় বেশ চনমনে হয়েছে। গঙ্গাপদ চৌধুরী একটা ছোট ঘরে সংকীর্ণ লোহার খাটের ওপর শুয়েছিল। মাথার ওপর পাগড়ির মতো ব্যান্ডেজ। তার নিচে শীর্ণ লম্বাটে ধরনের একটা মুখ। মুখের রং বোধ করি রক্তপাতের ফলে ফ্যাকাশে হয়ে গেছে। বয়স আন্দাজ 35। ভাবভঙ্গিতে ভালো মানুষের ছাপ। ব্যোমকেশ ও রাখালবাবু খাটের দুপাশে চেয়ার টেনে বসলেন। গঙ্গাপদ একবার এর দিকে আরেকবার ওর দিকে তাকালো। তার পাংশু অধরে একটুখানি ক্ষীণ হাসি ফুটে উঠল। লোকটি মৃত্যুর সিংহ দরজা থেকে ফিরে এসেছে, কিন্তু তার মুখে চোখে ত্রাসের কোনো চিহ্ন নেই। রাখালবাবু বললেন, এনার নাম ব্যোমকেশ বক্সী, ইনি আপনার গল্প শুনতে এসেছেন। গঙ্গাপদর চক্ষু হসৎফুল্ল হয়ে উঠল। সে ধর্মর করে উঠে বসবার চেষ্টা করলে ব্যোমকেশ তার বুকে হাত রেখে আবার শুইয়ে দিল। বলল, উঠবেন না, শুয়ে থাকুন। গঙ্গাপদ বুকের উপর দুহাত জোর করে সংহত সুরে বললেন, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বাবু, কি সৌভাগ্য আমার কলকাতা আসা সার্থক হলো। রাখালবাবু বললেন, আপনি যদি শরীরে যথেষ্ট বল পেয়ে থাকেন তাহলে ব্যোমকেশ বাবুকে আপনার গল্প শোনান। আর যদি এখনো দুর্বল মনে হয় তাহলে থাক, আমরা পরে আবার আসব। গঙ্গাপদ বলল, না না, আমার আর কোনো দুর্বলতা নেই। খানিকটা রক্ত নাড়ির মধ্যে ঠুসে দিয়েছে কিনা। এটুকু বলেই গঙ্গাপদ হেসে উঠল। বেশ, তাহলে বলুন। খাটের পাশে টিপাইয়ের উপর এক গ্লাস জল রাখা ছিল। গঙ্গাপদ বালিশের উপর উঁচু হয়ে শুয়ে এক চুমুক জল খেল। তারপর হাসি হাসি মুখে গল্প বলতে আরম্ভ করল। আমার নাম গঙ্গাপদ চৌধুরী নয়, অশোক মাইতি। কলকাতায় এসে আমি কেমন করে গঙ্গাপদ চৌধুরী বনে গেলাম সে এক ভারী মজার গল্প। বলি, শুনুন। আমার বাড়ি মিরাটে। সিপাহী যুদ্ধেরও আগে আমার পূর্বপুরুষ মিরাটে গিয়ে বাসা বেঁধেছিল। সেই থেকে আমরা মিরাটের বাসিন্দা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব বেশি নেই। আমি মিরাটে সামান্য চাকরি করি। বাড়িতে বিধবা মা আছেন আর একটা আইবুড়ো বোন। আমি বিয়ে করেছিলাম, কিন্তু বছর 5 আগে বিপত্তিক হয়েছি। আবার বিয়ে করিনি। বোনটাকে পাত্রস্থ না করা পর্যন্ত
আচ্ছা সে যাক, অফিসে 1 মাস ছুটি পাওনা হয়েছিল। ভাবলাম কলকাতা বেরিয়ে আসি। কলকাতায় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। আমি ছোটবেলায় একবার কলকাতায় এসেছিলাম, তারপর আর আসিনি। ভাবলাম স্বদেশ দেখাও হবে, আর সেই সঙ্গে বোনটার জন্য যদি একটা পাত্র পাই। হাওড়া এসে নামলাম। মিরাট থেকে এক হিন্দুস্তানি ধর্মশালার ঠিকানা এনেছিলাম। ঠিক ছিল সেইখানেই উঠব। ট্রেন থেকে নেমে ফটকের দিকেই চলেছি। দেখি একটা দাড়িওয়ালা লোক আমার পাশে পাশে চলছে আর ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার পানে তাকাচ্ছে। একবার মনে হলো কিছু বলবে, কিন্তু মুখ খুলে কিছু না বলে আবার মুখ বন্ধ করলো। আমি ভাবলাম, এ আবার কে? হয়তো হোটেলের দালাল। ধর্মশালায় পৌঁছে কিন্তু মুশকিলে পড়ে গেলাম। সেখানে একটা কুঠুরিও খালি নেই, সব ভর্তি। এখন হোটেলে যেতে হয়, কিন্তু হোটেলে তো খরচ অনেক। অতি খরচ আমার পোষাবে না, তাই কি করব ভাবছি। এমন সময় সেই দাড়িওয়ালা লোক এসে উপস্থিত। চোখে নীল চশমা লাগিয়েছে। বলল, জায়গা পেলে না? বললাম, না, কিন্তু আপনি কে? সে বলল, আমার নাম গঙ্গাপদ চৌধুরী। আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম, মিরাট থেকে এসেছি। আমার নাম অশোক মাইতি। আপনি কি হোটেলের এজেন্ট? সে বলল, না না, আমি হোটেলের এজেন্ট না। হাওড়া স্টেশনে আপনাকে দেখেছিলাম, দেখেই চমক লেগেছিল। কেন চমক লেগেছিল জানেন? সে কথা নয়, পরে বলছি। এখন বলুন দেখি, কলকাতায় কি আপনার থাকার জায়গা নেই? বললাম, থাকলে কি আর ধর্মশালায় আসি? কিন্তু এখানেও দেখছি জায়গা নেই। হোটেলের খরচ তো দিতে পারবো না, তাই ভাবছি কি করা যায়। গঙ্গাপদ বলল, দেখুন, আমার একটা প্রস্তাব আছে। কলকাতায় আমি থাকি, দক্ষিণ কলকাতায় আমার বাসা আছে। আমি মাসখানেকের জন্য বাইরে যাচ্ছি, বাসাটা খালি পড়ে থাকবে। তা আপনি যদি আমার বাসায় থাকেন, তাহলে আপনারও সুবিধা, আমারও সুবিধা। কি বলেন? আমার একটা ঠিকই চাকর আছে, সে আপনার দেখাশোনা করবে। আশা করি কোনো কষ্ট হবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, আমার মতো একজন অচেনা লোকের হাতে আপনি বাসা ছেড়ে দেবেন? গঙ্গাপদ একটু হেসে বলল, তাহলে চমক লাগার কথাটা বলি। স্টেশনে আপনাকে দেখে মনে হয়েছিল আপনি আমার ভাই দুর্গাপদ। তারপর ভুল বুঝতে পারলাম। দুর্গাপদ 2 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, বোধহয় সন্ন্যাসী হয়ে গেছে। আপনার সঙ্গে তার চেহারার খুব মিল, তাই মানে আপনার প্রতি একটু আপনি যদি আমার বাসায় থাকেন, আমি খুব নিশ্চিন্ত হব। আমার ভাগ্যে এমন যোগাযোগ ঘটবে এমনটা আমি স্বপ্নেও ভাবিনি। খুশি হয়ে তাই রাজি হয়ে গেলাম। গঙ্গাপদ আমাকে ট্যাক্সিতে তুলে নিয়ে তার বাসায় গেল। ছোট রাস্তার ছোট বাড়ির দোতলার একটা মাঝারি গোছের ঘর। ঘরে তক্তপোষের উপর বিছানা, দেয়ালে আলমারি, 2-1টা বাক্স সুটকেস, আর তেমন কিছু নেই। হিন্দুস্তানি চাকরটা উপস্থিত ছিল, তার নাম রামচতুর। গঙ্গাপদ তাকে পয়সা দিয়ে দোকান থেকে চা জলখাবার আনতে বলল। সে চলে গেলে গঙ্গাপদ রাস্তার দিকে জানলাটা খুলে দিয়ে তক্তপোষে এসে বসল। বলল, বসুন, আপনার সঙ্গে আরো কিছু কথা আছে। আমিও তক্তপোষে বসলাম। গঙ্গাপদ বলল, আমার বাড়িওয়ালা কাশীপুর থাকে। লোকটা ভালো নয়। সে যদি জানতে পারে আমি অন্য কাউকে ঘরে বসে 1 মাসের জন্য বাইরে গেছি, তাহলে কিন্তু হাঙ্গামা বাঁধাতে পারে। তাই আপনাকে একটা কাজ করতে হবে। যদি কেউ আপনার নাম জিজ্ঞেস করে, তাহলে আপনি বলবেন গঙ্গাপদ চৌধুরী। লোকে ভাববে আমি দাড়ি কমিয়ে ফেলেছি। কথাটা শুনে খুব মজা লাগলো। বললাম, বেশ তো, এ আর বেশি কথা কি। তারপর রামচতুর চা জলখাবার নিয়ে এলো। গঙ্গাপদ আমাকে জলযোগ করিয়ে উঠে পড়ল। বলল, আচ্ছা তাহলে এবার আমি চলি, আমার জিনিসপত্র ঘরে রইল, নিশ্চিন্ত মনে বাস করুন। নমস্কার। এরপর দূর পর্যন্ত গিয়ে গঙ্গাপদ ফিরে এলো। বলল, একটা কথা বলা হয়নি। যখন ঘরে থাকবেন, মাঝে মাঝে জানলা খুলে রাস্তার দিকে তাকাবেন। লক্ষ্য করবেন রাস্তা দিয়ে লাল কোট পরা কোনো লোক যায় কিনা। যদি দেখতে পান, তারিখ আর সময়টা লিখে রাখবেন। কেমন? আচ্ছা, ঠিক আছে। এরপর গঙ্গাপদ চলে গেল। আমার সন্দেহ হলো তার মাথায় ছিট আছে, কিন্তু থাকুক ছিট, লোকটা ভালো। আমি বেশ আরামে রইলাম। রামচতুর আমার সেবা করে, আমি সকাল বিকাল এদিক ওদিক ঘুরে বেড়াই, দুপুরে রাত্রে ঘরে থাকি। মাঝে মাঝে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যাচ্ছে কিনা।
লালকোট পরে কলকাতার রাস্তায় কেউ ঘুরে বেড়াবে এ যেন ভাবাই যায় না। তবু গঙ্গাপদ যখন বলেছে, হবেও বা। প্রায় সপ্তাহখানেক বেশ আরামে কেটে গেল। আজ সকালে খবরের কাগজের অফিসে গিয়েছিলাম বোনের পাত্র সম্বন্ধে একটা বিজ্ঞাপন দিতে। ফিরে এসে খাওয়া দাওয়া সেরে তক্তপোষে শুলাম। রামচতুর চলে গেল। ঘুম ভাঙল আন্দাজে প্রায় 2:45টার সময়। বিছানা থেকে উঠে জানলা খুলে দিলাম। জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছি। হঠাৎ মাথাটা ঝনঝনি করে উঠল। উল্টে মেঝের উপর পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান যখন ফিরল তখন আমি হাসপাতালে, মাথায় পাগড়ি বেঁধে শুয়ে আছি। কে নাকি আমার মাথা লক্ষ্য করে বন্দুক ছুড়েছিল। বন্দুকের গুলি আমার খুলির উপর আঁচড় কেটে চলে গেছে। কি ব্যাপার বলুন দেখি ব্যোমকেশবাবু? সেটা বুঝতে সময় লাগবে, আপনি বিশ্রাম করুন। এইটুকু বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। পরদিন বেলা 10:30 নাগাদ রাখালবাবু ব্যোমকেশের বাড়িতে এলেন। ব্যোমকেশ তার অফিস ঘরে বসা, অলসভাবে খবরের কাগজে বিজ্ঞাপন পড়ছিল। রাখালবাবুকে একটা সিগারেট দিয়ে বলল, নতুন খবর কিছু আছে নাকি? রাখালবাবু সিগারেট ধরিয়ে বললেন, রামচতুর পালিয়েছে। রামচতুর? ও, সেই চাকরটা? হ্যাঁ, কাল বিকেলে পুলিশকে খবর দিয়ে সেই যে গা ঢাকা দিয়েছে, আর তাকে পাওয়া যাচ্ছে না। সত্যি, রামচতুর পুলিশের হাঙ্গামে থাকতে চায় না। এতক্ষণে বোধহয় বিহার প্রদেশে গিয়ে ভুট্টা পুড়িয়ে খাচ্ছে। আর কিছু? বাড়িওয়ালাকে কাশীপুর থেকে খুঁজে বার করেছি। আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। অশোক মাইতিকে দেখে বলল, এই গঙ্গাপদ চৌধুরী। তারপর গলার আওয়াজ শুনে বলল, না, গঙ্গাপদ নয়, কিন্তু চেহারার খুব মিল আছে। এই পর্যন্ত শুনে ব্যোমকেশ বলল, গঙ্গাপদ চৌধুরীর সঙ্গে অশোক মাইতির চেহারার মিল আছে? রাখালবাবু বললেন, হ্যাঁ, গঙ্গাপদ বলেছিল তার ভাইয়ের সঙ্গে মিল আছে। গঙ্গাপদ এবং তার ভাইয়ের চেহারা যদি একই রকম হয়। গঙ্গাপদর দাড়িটা মেকি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না। অশোক মাইতিকে এনে নিজের বাসায় তুলল কেন? নিজের নামটাই বা তাকে দান করলো কেন? আসল কারণটা কি হতে পারে? ব্যোমকেশ কি একটা বলতে গিয়ে থেমে গেল। তারপর অলস কণ্ঠে বলল, চিন্তার কথা। আসল গঙ্গাপদ বোধ করি এতক্ষণে নিরুদ্দেশ। হ্যাঁ, তার ঘরের আলমারি থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা থেকে জানা যায় সে কলকাতায় এক লোহার কারখানায় কাজ করে। সম্প্রতি 1 মাসের ছুটি নিয়ে অদৃশ্য হয়েছে। গুলিটা কোথা থেকে এসেছিল জানা গেছে? সামনের বাড়ি থেকে। রাস্তার উপরে একটা পোড়ো বাড়ি কিছুদিন ধরে খালি পড়ে আছে। তার দোতলার জানলা থেকে কেউ গুলিটা করেছিল। পোড়ো বাড়ির ঘরের মধ্যে কয়েকটা তাজা আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু কার আঙ্গুলের ছাপ তা শনাক্ত করার উপায় নেই। ব্যোমকেশ কিছুক্ষণ সংবাদগুলিকে একত্র করে মনের মধ্যে রোমন্থন করে বলল, রহস্যটা কিছু পরিষ্কার হলো। রাখালবাবু সিগারেটে 2টো লম্বা টান দিয়ে সেটাকে অ্যাশট্রের উপর নিভিয়ে দিলেন। আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, গঙ্গাপদ চৌধুরীর দাড়ি যে নকল দাড়ি তার একটা জোরালো প্রমাণ হলো তার বাড়িওয়ালা তার মুখে কখনো দাড়ি গোঁফ দেখেনি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে প্রশ্ন উঠছে, গঙ্গাপদ ছদ্মবেশে বেড়ায় কেন? তার একটা কারণ হতে পারে যে সে ছদ্মবেশে কোনো গুরুতর অপরাধ করতে চায়। তারপর একদিন হাওড়া স্টেশনে সে অশোক মাইতিকে দেখতে পায়। নিজের চেহারার সঙ্গে সাদৃশ্য দেখে সে তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের বাসায় এনে বসায়। তারপর নিজে গা ঢাকা দেয়। হয়তো সে নিজেই সামনের বাড়ি থেকে অশোককে খুন করার চেষ্টা করেছিল, যাতে লোকে মনে করে গঙ্গাপদই মরেছে। হয়তো এইভাবেই সে জীবন বীমার টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যাই হোক, এখন অবস্থা দাঁড়ায় এই যে তার পরিচয় এবং বর্তমান ঠিকানা আমরা জানি না। সে অশোক মাইতিকে খুন করার চেষ্টা করেছিল কিনা তা নিশ্চিতভাবে জানি না, কারণ তার কাগজপত্রের মধ্যে জীবন বীমার পলিসি পাওয়া যায়নি। এখন কর্তব্য কি? ব্যোমকেশ একটু ভেবে বলল, মিরাটে খোঁজ নেওয়া হয়েছে? রাখালবাবু বললেন, অশোক মাইতিকে দিয়ে মিরাটে তার মার নামে টেলিগ্রাম করিয়েছি, এখনো জবাব আসেনি। কেন?
আপনি কি অশোক মাইতিকে সন্দেহ করছেন? অশোক মাইতিকে বড় বেশি ভালো মানুষ মনে হয়। সে হয়তো সত্যি কথা বলছে, কিন্তু তার কোনো সমর্থন নেই। রামচতুর সমর্থন করতে পারত, কিন্তু সে পালিয়েছে। যাক, গঙ্গাপদ কোথায় কাজ করে? কলকাতার উপকণ্ঠে একটা লোহার কারখানা আছে, সেইখানে। রাখালবাবু পকেট থেকে নোটবুক বের করে পড়লেন, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড। সেখানে খোঁজ নিয়ে কিছু পাওয়া যেতে পারে। সেখানে যাব বলেই বেরিয়েছি, আপনি একটু সঙ্গে আসবেন? যাব। বাড়িতে বেকার বসে থাকার চেয়ে একটু ঘুরে বেড়ালে স্বাস্থ্য ভালো থাকে। চলুন। কলকাতার দক্ষিণ সীমানার বাইরে বিঘে 2 জমির ওপর লোহার কারখানা। জমির এই ধার ওধারে কয়েকটা করগের টিনের উঁচু ছাউনি, তাদের ফাঁকে ফাঁকে এইখানে ওখানে স্তূপীকৃত জং ধরানো চুনো পুরনো লোহা। চারিদিকে কর্মীদের তৎপরতা দেখে মনে হয় কারখানার কাজ চালু আছে। ফটকের পাশে একটা ছোট পাকা বাড়ি, এটি কোম্পানির অফিস। রতনলাল কাপাড়িয়া অফিস ঘরে ছিলেন। রতনলাল মারোয়ারি হলেও 3 পুরুষ ধরে বাংলাদেশে আছেন, প্রায় বাঙালি হয়ে উঠেছেন। পরিষ্কার বাংলা বলতে পারেন। আমাদের দুজনকেই সামনে বসিয়ে পান সিগারেট দিলেন, তারপর বললেন, হুকুম করুন। রাখালবাবু একবার ব্যোমকেশের পানে তাকিয়ে প্রশ্ন আরম্ভ করলেন। ব্যোমকেশ চুপ করে বসে শুনতে লাগল। গঙ্গাপদ চৌধুরী এখানে কাজ করে? হ্যাঁ, উপস্থিত ছুটিতে আছে। কি কাজ করে সে? ইলেকট্রিক ফার্নেসের মেল্টার। সে কাকে বলে? দেখুন, আজকাল ইলেকট্রিকের আগুনে লোহা গলানো হয়। যে লোক এই কাজ করতে জানে তাকে মেল্টার বলে। গঙ্গাপদ আমার সর্দার মেল্টার। সে ছুটিতে গেছে বলে আমার একটু অসুবিধে হয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট 2 জন আছে বটে, কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছে। আমাদের দেশে ভালো মেল্টার বেশি নেই। যে 2-4 জন আছে, গঙ্গাপদ তাদের একজন। তাই নাকি? সে ছুটি নিল কেন? তার 1 মাস ছুটি পাওনা হয়েছিল। মনে হচ্ছে যেন বলছিল ভারত ভ্রমণে যাবে। আজকাল সব স্পেশাল ট্রেন হয়েছে, সারা দেশ ঘুরিয়ে নিয়ে বেড়ায়। ওর আত্মীয় স্বজন কেউ আছে? বোধ হয় না, একলাই থাকতো। ওর স্বভাব চরিত্র কেমন? খুব কাজের লোক, বুদ্ধিশুদ্ধি আছে, হুঁশিয়ার। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ যেন ঝিমিয়ে পড়েছিল। একটু সজাগ হয়ে বলল, গঙ্গাপদর কোনো শত্রু আছে কিনা আপনি জানেন? রতনলাল ভুরু কুঁচকে বলল, শত্রু? কই, গঙ্গাপদ শত্রু আছে এমন কথা তো কখনোই শুনিনি। এরপর তিনি হেসে উঠলেন, বললেন, একজনের সঙ্গে শত্রুতা হয়েছিল, সে এখন জেলে। কে তিনি? তার নাম নরেশ মণ্ডল। 3 বছর আমার সর্দার মেল্টার ছিল। গঙ্গাপদ ছিল তার অ্যাসিস্ট্যান্ট। দুজনের মধ্যে খিটিমিটি লেগেই থাকতো। নরেশ ছিল রাগী আর গঙ্গাপদ মিটিমিটি বজ্জাত, কিন্তু দুজনেই সমান কাজের লোক। আমি মজা দেখতাম। তারপর হঠাৎ একদিন নরেশ একজনকে খুন করে বসল। গঙ্গাপদ তার বিরুদ্ধে সাক্ষী দিল। নরেশের জেল হয়ে গেল। খুনের জন্য জেল? মেয়াদ কতদিন জানেন? ঠিক জানি না, 4-5 বছর হবে হয়তো। নরেশ জেলে যাওয়ার পর গঙ্গাপদ সর্দার মেল্টার হয়ে বসল। বসেই এইটুকু বলে রতনলাল হো হো করে হাসলেন। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়ালেন। আপনাকে অনেক বিরক্ত করেছি, এবার উঠি। আর একটা কথা, গঙ্গাপদকে আপনি শেষ কবে দেখেছেন? এই তো ধরুন দিন 12-14 হবে। তখন কি তার মুখে দাড়ি ছিল? দাড়ি? গঙ্গাপদর তো কখনোই দাড়ি ছিল না। ধন্যবাদ। রাস্তায় বেরিয়ে রাখালবাবু প্রশ্ন করলেন, অতঃপর? ব্যোমকেশ বলল, অতঃপর অন্ধকারে হাতড়ে বেড়ানো ছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না। এক কাজ করা যেতে পারে। 4-5 বছর আগে নরেশ মণ্ডল খুন করে জেলে গিয়েছিল। তার বিচারের দলিলপত্র আদালতের দপ্তর থেকে তুমি নিশ্চয়ই জোগাড় করতে পারবে। অন্তত হাকিমের রায়টা জোগাড় করো, সেটা পড়লে কিছু একটা হদিস পাওয়া যেতে পারে। রাখালবাবু বললেন, বেশ, রায় জোগাড় করব। নেই কাজ তো খই ভাজ। কাল সকালে আপনি খবর পেয়ে যাবেন। ব্যোমকেশরা প্রায় মাস 6 হলো কেয়াতলার নতুন বাড়িতে এসেছে। বাড়িটা ছোট কিন্তু দোতলা।
নিচে 3টি ঘর, ওপরে 2টি। সত্যবতী এই বাড়িটা নিয়ে সারাক্ষণ যেন পুতুল খেলা করছে। আনন্দের তার শেষ নেই। এটা সাজাচ্ছে, ওটা গোছাচ্ছে, নিজের হাতে ঝাড় দিচ্ছে, ঝাড়পোছ করছে। ব্যোমকেশ কিন্তু নির্বিকার। শালগ্রামের শোয়া বসা বোঝা যায় না। পরদিন বিকেলবেলায় ব্যোমকেশ তার বসবার ঘরের জানলায় দাঁড়িয়ে রাস্তার ওদিকে তাকিয়েছিল। দেখছিল লাল কোট পরা কোনো লোক চোখে পড়ে কিনা। কয়েকটা লাল শাড়ি পরা মহিলা গেলেন, দু একটা লাল ফ্রক পরা খোকাখুকিও দেখা গেল, কিন্তু লাল কোট পরা বয়স্ক পুরুষ একটিও দৃষ্টিগোচর হলো না। অনুমান হয় আজকাল লাল কোট পরে কোনো পুরুষ কলকাতার রাস্তায় বের হয় না। এই সময় টেলিফোন বাজল। রাখালবাবু বললেন, ব্যোমকেশ দা, মামলার রায় পেয়েছি। পড়ে দেখলাম আমাদের কাজে লাগতে পারে এমন কিছু নেই। পিয়নের হাতে পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। আধ ঘন্টা পরে থানা থেকে কনস্টেবল এসে রায় দিয়ে গেল। আলিপুর আদালতের জজ সাহেবের রায়, কড়া সরকারি কাগজে বাজেয়াপ্ত নকল। 15-16 পৃষ্ঠা। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে পড়তে বসল। রায়ের আরম্ভে জজ সাহেব ঘটনার বয়ান করেছেন, তারপর সাক্ষী সাবুদের আলোচনা করে দণ্ডাজ্ঞা দিয়েছেন। রায়ের সারাংশ এই যে আসামি নরেশ মণ্ডল, বয়স 39, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড নামক লোহার কারখানায় কাজ করে। অপরাধ, রাস্তায় একজন ভিক্ষুককে খুন করিয়াছে। পিনাল কোড 304 এবং 323 ধারা অনুযায়ী দায়রা সরপত করা হয়েছে। প্রধান সাক্ষী গঙ্গাপদ চৌধুরী এবং অন্যান্য সাক্ষী এজাহার হইতে জানা যায় যে আসামি অত্যন্ত বদরাগী এবং কলহপ্রিয়। ঘটনার দিন বিকাল আন্দাজ 5টার সময় আসামি নরেশ মণ্ডল ও সাক্ষী গঙ্গাপদ চৌধুরী একই সঙ্গে কর্মস্থল হইতে বাসায় ফিরিতেছিল। দুজনেই পুবেকটি লোহার কারখানায় কাজ করে। গঙ্গাপদ চৌধুরী নরেশ মণ্ডলের সহকারী। পথ চলিতে চলিতে বাজারের ভিতর দিয়ে যাইবার সময় নরেশ সামান্য কারণে গঙ্গাপদর সঙ্গে ঝগড়া জুড়িয়া দিল। তখন গঙ্গাপদ তাহার সঙ্গে সঙ্গে না গিয়া পিছাইয়া গেল। নরেশ আগে আগে চলিতে লাগিল, গঙ্গাপদ তাহার 20 গজ পিছনে। এই সময় একটা কোট প্যান্ট পরা মাদ্রাজি ভিক্ষুক নরেশের পিছনে লাগিল। ভিক্ষা চাহিতে চাহিতে নরেশের সঙ্গে সঙ্গে চলিল। ভিক্ষুকটার চেহারা জীর্ণ শীর্ণ, কিন্তু সে ইংরেজিতে কথা বলে। বাজারে অনেকেই তাহাকে চিনিত। গঙ্গাপদ তাহাদের পিছনে যাইতে যাইতে দেখিল নরেশ ক্রুদ্ধভাবে হাত নাড়িয়ে তাহাকে তাড়াইবার চেষ্টা করিতেছে, কিন্তু ভিক্ষুক তাহার সঙ্গ ছাড়িতেছে না। তারপর হঠাৎ নরেশ পাশের দিকে ফিরিয়া ভিক্ষুকের গালে সজোরে একটা চড় মারিল। ভিক্ষুক রাস্তার উপর পড়িয়া গেল। নরেশ আর সেইখানে দাঁড়াইল না, গড়গড় করিয়া চলিয়া গেল। গঙ্গাপদ 20 গজ পিছন হইতে সবই দেখিয়াছিল। সে তাড়াতাড়ি আসিয়া দেখিল ভিক্ষুক অনড় পড়িয়া রইয়াছে। তারপর তাহার নাড়ি টিপিয়া দেখিল সে মরিয়া গিয়াছে। ডাক্তারের রিপোর্ট থেকে জানা যায় যে তাহার প্রাণশক্তি বেশি ছিল না, অল্প আঘাতেই মৃত্যু হইয়াছে। ইতিমধ্যে আরো অনেক লোক আসিয়া জুটিয়াছিল। তাহাদের মধ্যে কেহ কেহ নরেশকে চড় মারিতে দেখিয়াছিল। তাহারাই পুলিশে খবর দিল। পুলিশ নরেশকে তার বাসা থেকে গ্রেপ্তার করিল। পুলিশের পক্ষে এই মামলায় যাহারা সাক্ষী দিয়েছে তাহারা সকলেই নিরপেক্ষ, কেবল গঙ্গাপদ ছাড়া। আসামি যদিও অপরাধ অস্বীকার করিয়াছে, তাহার বক্তব্য গঙ্গাপদ তাহার শত্রু, তাহাকে সরাইয়া কর্মক্ষেত্রে তাহার স্থান অধিকার করিতে চায়, তাই সে মিথ্যা মামলা সাজাইয়া তাহাকে ফাঁসাইয়াছে। একথা সত্যি যে সাক্ষী গঙ্গাপদ নিঃস্বার্থ ব্যক্তি নয়, কিন্তু অন্য সাক্ষীদের সঙ্গে তাহার এজাহার মিলাইয়া দেখিলে স্পষ্টতই প্রতীয়মান হয় যে গঙ্গাপদর সাক্ষ্য মিথ্যে নয়। এই অবস্থায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া অনিচ্ছাকৃত হত্যার জন্য 304 ধারা অনুসারে 3 বৎসর সশ্রম কারাদণ্ড ধার্য হইল। ব্যোমকেশের রায় পড়া যখন শেষ হল তখন সন্ধে নেমেছে, ঘর অন্ধকার হয়ে গিয়েছে। ব্যোমকেশ অনেকক্ষণ অন্ধকারে চুপ করে বসে রইল। তারপর আলো জেলে টেলিফোন তুলে নিল। রাখাল, রায় পড়লাম। কিছু পেলেন? একটা রাগী মানুষের চরিত্র পেলাম। তাহলে রায় পড়ে কোনো লাভ হলো না, তাই না? বলা যায় না।
যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো লুকোনো রতন। তা বটে, কিন্তু ভালো কথা, পোড়ো বাড়িতে যে আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল তার ফটো নেওয়া হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। গঙ্গাপদ চৌধুরীর পাত্তা পাওয়া যায়নি, ঠিক? না, ভারত ভ্রমণে যত স্পেশাল ট্রেন আছে তাদের অফিসে খোঁজ নিয়েছিলাম, কিন্তু গঙ্গাপদ চৌধুরীর নামে কোনো যাত্রীই নেই। তাহলে বোধহয় ছদ্মনামে গিয়েছে, কিংবা হয়তো যায়নি, কলকাতাতেই কোথাও লুকিয়ে বসে আছে। তাও হতে পারে। আর কোনো নতুন খবর আছে? এইমাত্র মিরাট থেকে তার এসেছে, অশোক মাইতি খাঁটি মিরাটের লোক, ওখানে কোনো জাল জোচ্চুরি নেই। ভালো। আর কিছু? নতুন খবর আর কিছু পাইনি। এখন কর্তব্য কি বলুন? কর্তব্যই তো কিছু ভেবে পাচ্ছি না। একটা কথা, নরেশের জেলের মেয়াদ এতদিনে ফুরিয়ে আসার কথা, সে জেল থেকে বেরিয়েছে কি না সে খবর নিতে পারো। পারি, কাল সকালে খবর পাবেন। পরদিন বেলা 9টার সময় রাখালবাবু ব্যোমকেশের কাছে এলেন, মুখ গম্ভীর। বললেন, ব্যাপারটা গুরুতর। 1.5 মাস আগে নরেশ মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছে। জেলে ভালো ছেলে সেজেছিল, তাই কিছুদিন রেয়াত পেয়েছে। ব্যোমকেশ বলল, জেল থেকে বেরিয়ে সে কোথায় গেছে সন্ধান পেয়েছ? তার পুরনো বাসায় যায়নি, কারখানাতেও যায়নি। কাল রতনলাল কাপাড়িয়ার মুখে তা জানতে পেরেছি। সুতরাং সে ডুব মেরেছে। ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, ব্যাপারটা এখন পরিষ্কার হচ্ছে। নরেশের মনে যদি পাপ না থাকবে তাহলে সে ডুব মারবে কেন? সে রতনলালের কাছে গিয়ে চাকরিটা আবার ফেরত পেতে চেষ্টা করত। আমারও তাই মনে হচ্ছে। গল্পটা এখন কালানুক্রমে সাজানো যেতে পারে। নরেশ মণ্ডল রাগী এবং ঝগড়াটে, গঙ্গাপদ মিটিমিটি শয়তান। দুজনেই এক কারখানায় কাজ করত, দুজনের মধ্যে খিটিমিটি লেগে থাকত। গঙ্গাপদর মতলব নরেশকে সরিয়ে সে নিজে তার জায়গায় বসবে, কিন্তু নরেশকে সরানো সহজ নয়, সে কাজের লোক। হঠাৎ গঙ্গাপদ সুযোগ পেয়ে গেল। নরেশ রাস্তায় একটা ভিখারিকে চড় মেরে শেষ করে দিল। আর যায় কোথায়? গঙ্গাপদ নরেশকে ফাঁসি কাঠে ঝোলাবার জন্য উঠে পড়ে লাগলো। নরেশের কিন্তু ফাঁসি হলো না, সে দোষী সাব্যস্ত হলেও তার 3 বছরের কারাদণ্ড হলো। গঙ্গাপদর পক্ষে এটা মন্দের ভালো। সে কারখানায় সদর মেল্টার হয়ে বসল, আর নরেশ গেল জেলে। নরেশ লোকটা যে শুধু বদমেজাজি তা নয়, সে মনের মধ্যে রাগ পুষে রাখে। জেলে যাওয়ার সময় সে বোধহয় প্রতিজ্ঞা করেছিল গঙ্গাপদকে খুন করে প্রতিহিংসা সাধন করবে। 3 বছর ধরে সে এই প্রতিহিংসার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। এদিকে গঙ্গাপদ জানত নরেশের 3 বছরের জেল হয়েছে। সে ওই আতঙ্কেই ছিল। তাই নরেশ যখন মেয়াদ ফুরোবার আগেই জেল থেকে বেরুল, গঙ্গাপদ জানতে পারল তার প্রাণে ভয় ঢুকল। হয়তো সে দেখেছিল নরেশ তার বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সামনের পোড়ো বাড়ি থেকে উকিঝুঁকি মারছে। গঙ্গাপদ ঠিক করল কিছুদিনের জন্য বাসা থেকে উধাও হবে। এরপর সে কারখানা থেকে 1 মাসের ছুটি নিল। একটা দাড়ি জোগাড় করে তাই পরে ঘুরতে লাগলো, যাতে নরেশ তাকে দেখলেও চিনতে না পারে। গঙ্গাপদ বোধহয় সত্যিই ভারত ভ্রমণে যাওয়ার মতলব করেছিল। তারপর একদিন হঠাৎ হাওড়া স্টেশনে অশোক মাইতির সঙ্গে দেখা হয়ে গেল। সে দেখল অশোক মাইতির চেহারা তার নিজের মতো। গঙ্গাপদ লোকটা মহাধূর্ত, তার মাথায় বুদ্ধি খেলে গেল। অশোক মাইতিকে যদি কোনোভাবে নিজের বাসায় এনে তুলতে পারে, তাহলে নরেশ ভুল করে তাকেই খুন করবে এবং ভাববে যে গঙ্গাপদকে খুন করেছে। গঙ্গাপদ নিরাপদ হবে, তাকে আর প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হবে না। চাকরিটা অবশ্য যাবে, কিন্তু প্রাণ আগে না চাকরি? গঙ্গাপদ নিশ্চয়ই বুঝেছিল যে নরেশ তাকে সামনের জানলা থেকে গুলি মারবে। এবার নরেশের দিকটা ভাবা যাক। নরেশ জেল থেকে বেরিয়ে একটা পিস্তল জোগাড় করেছিল। পুরনো বাসায় ফিরে যাওয়ার তো কোনো মানেই হয় না। সে অন্য কোথাও আড়ি পেতেছিল এবং গঙ্গাপদের বাসার সামনে পোড়ো বাড়িতে তার যাতায়াত ছিল। তার বোধে মতলব ছিল গঙ্গাপদ কখনো তার জানলা খুলে দাঁড়ালে সে রাস্তার ওপার থেকে তাকে গুলি করে মারবে, তারপর কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। গঙ্গাপদ খুন হওয়ার পর কলকাতা শহর আর তার পক্ষে নিরাপদ নয়।
পুলিশ তাকে সন্দেহ করতে পারে। যাই হোক, গঙ্গাপদ অশোক মাইতিকে নিজের বাসায় বসিয়ে লোপাট হলো। অশোক মাইতিকে উপদেশ দিয়ে গেল সে যেন মাঝে মাঝে জানলা খুলে লক্ষ্য করে রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যাচ্ছে কিনা। লাল কোট পরা মানুষটা নিছক কল্পনা। আসল উদ্দেশ্য অশোক মাইতি জানলা খুলে দাঁড়াবে আর নরের সামনে জানলা দিয়ে তাকে গুলি করবে। সবই ঠিক ছিল, কিন্তু একটা চুক হয়ে গেল। অশোক মাইতি আহত হলো, মরল না। সে পুলিশকে সব ঘটনা বলল। এখন গঙ্গাপদ আর নরেশ দুজনের অবস্থাই সমান। ওরা কেউই আর আত্মপ্রকাশ করতে পারে না। খবরের কাগজে সংবাদ ছাপা হয়েছে দুজনকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে। নরেশ অবশ্য আইনত অপরাধী, সে খুন করবার চেষ্টা করেছিল, কিন্তু গঙ্গাপদ লোকটা মহাপাষণ্ড। সে জেনে শুনে একজন নিরীহ লোককে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু সে যদি ধরাও পড়ে তাকে শাস্তি দেওয়া যাবে কিনা সন্দেহ। এতগুলো কথা বলে ব্যোমকেশ চুপ করল। রাখালবাবুও নীরবে কিছুক্ষণ টেবিলের উপর আঙ্গুল দিয়ে আঁকিঝুঁকি করতে করতে বললেন, তা যেন হলো, কিন্তু যাকে আইনত শাস্তি দেয়া যাবে তাকে ধরবার উপায় কি বলুন তো? এবার খানিকক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, উপায় একমাত্র বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ, পুকুরে ছিপ ফেলে বসে থাকা মাছ যদি টোপ গেলে তবেই তাকে ধরা যাবে। 3 দিন পরে কলকাতা দুটি প্রধান সংবাদপত্রে বিজ্ঞাপন বেরোলো। বম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড, আমাদের বম্বে কারখানার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মেল্টার চাই। বেতন 700, 25, 1000। প্রশংসাপত্র সহ দেখা করুন। গড়িয়াহাট বাজারের কাছে রাস্তার উপর একটি ঘর, তার মাথার উপর সাইনবোর্ড ঝুলছে, বম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড, ব্রাঞ্চ অফিস। ঘরের মধ্যে একটা টেবিলের সামনে রাখালবাবু বসে আছেন। তার পরিধানে সাদা কাপড় চোপড়। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে নথিপত্র দেখছেন। অদূরে অন্য একটি ছোট টেবিলে ব্যোমকেশ টাইপরাইটার নিয়ে বসেছে। ঘরের দোরের কাছে তকমা আটা একজন পেয়ারা। আর যারা আছে তারা প্রচ্ছন্নভাবে এদিক ওদিক আছে, তাদের দেখা যায় না। প্রথম দিন ব্যোমকেশ ও রাখালবাবু বেলা 10টা থেকে 5টা পর্যন্ত অফিস ঘরে বসে রইলেন। কোনো চাকরি প্রার্থী দেখা করতেই এলো না। 5টার সময় ঘরের দোরে তালা লাগাতে লাগাতে রাখালবাবু বললেন, বিজ্ঞাপন চালিয়ে যেতে হবে। পরদিন একটা লোক দেখা করতে আসলো, রোগা পটকা লোক। এক চড়ে মানুষ মেরে ফেলবে এমন চেহারা নয়। তার প্রশংসাপত্র দেখেই জানা গেল তার নাম প্রফুল্ল দে। তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। ইলেকট্রিক মেল্টারের কাজ সে কখনো করেনি বটে, কিন্তু সুযোগ পেলে চেষ্টা করে দেখতে রাজি আছে। রাখালবাবু তার নামধাম লিখে নিয়ে মিষ্টি কথায় বিদায় দিলেন। তৃতীয় দিন তৃতীয় প্রহরে একটা লোক এলো দেখা করতে। তাকে দেখেই রাখালবাবুর শিরদাঁড়া শক্ত হয়ে গেল। মজবুত হাড়, চওড়া একটা শরীর, গায়ের রং কালো, চোখের কোণে একটু রক্তিমাভা, গায়ে খাকি কোট, মাথায় চুল ক্রু কাট করে ছাঁটা। সে সতর্কভাবে এদিক ওদিক চাইতে চাইতে ঘরে ঢুকল। রাখালবাবুর টেবিলের সামনে দাঁড়িয়ে ধরা ধরা গলায় বলল, বিজ্ঞাপন দেখে এসেছি। বসুন। লোকটা সন্তপর্ণে সামনের চেয়ারে বসল। একবার ব্যোমকেশের দিকে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি ফেরালো। রাখালবাবু সহজ সুরে বললেন, ইলেকট্রিক মেল্টারের কাজের জন্য এসেছেন? হ্যাঁ। সার্টিফিকেট এনেছেন? লোকটা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার সার্টিফিকেট হারিয়ে গেছে। 3 বছর অশোকে ভুগেছি, কাজ ছেড়ে দিতে হয়েছিল, তারপর সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আগে কোথায় কাজ করতেন? নাগপুরে একটা আয়রন ফাউন্ড্রি আছে, সেখানে কাজ করতাম। দেখুন, আমি সত্যি ইলেকট্রিক মেল্টারের কাজ জানি। বিশ্বাস না হয় আমি নিজে খরচে বম্বে গিয়ে তা প্রমাণ করতে পারি। রাখালবাবু লোকটিকে ভালো করে দেখলেন, তারপর বললেন, সে কথা মন্দ নয়, কিন্তু আমাদের এটা ব্রাঞ্চ অফিস, সবেমাত্র খোলা। আমি নিজের দায়িত্বে কিছু করতে পারি না। তবে এক কাজ করা যেতে পারে। আমি আজ বম্বেতে হেড অফিসে তার করব, কাল বিকাল নাগাদ উত্তর পাব। আপনি কাল এই সময় আসেন। আসবো, নিশ্চয়ই আসবো। লোকটা উঠে দাঁড়ালো। রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, বক্সি, ভদ্রলোকের নাম আর ঠিকানা লিখে নাও।
ব্যোমকেশ বললেন, আজ্ঞে। নাম আর ঠিকানা দিতে হবে শুনে লোকটা একটু থতিয়ে গেল। তারপর বলল, আমার নাম নৃসিংহ মল্লিক, ঠিকানা 17 নম্বর কুঞ্জ মিস্ত্রি লেন। ব্যোমকেশ নাম ঠিকানা লিখে নিল। ইতিমধ্যে রাখালবাবু টেবিলের তলায় একটা গুপ্ত বোতাম টিপেছিলেন। বাইরে থেকে তার সাঙ্গপাঙ্গদের কাছে খবর গিয়েছিল যে ঘর থেকে ব্যক্তি বেরোবে তাকে অনুসরণ করতে হবে। রাখালবাবু নিশ্চয়ই বুঝেছিলেন যে এই ব্যক্তি নরেশ মণ্ডল, কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে তার বাসার ঠিকানাটা পাকাপাকিভাবে জানা দরকার। সেখানে বন্দুক পাওয়া যেতে পারে। কিন্তু কিছুই প্রয়োজন হলো না। নরেশ দৌড়ের দিকে পা বাড়িয়েছে এমন সময় আরেক লোক ঘরে প্রবেশ করল। নবাগতকে চিনতে তিলমাত্র বিলম্ব হয় না, একেবারে অশোক মাইতির যমজ ভাই, সুতরাং গঙ্গাপদ চৌধুরী। আজ আর তার মুখে দাড়ি নেই। গঙ্গাপদ নরেশকে দেখার আগেই নরেশ গঙ্গাপদকে দেখেছিল। বাঘের মতো চাপা গর্জন তার গলা থেকে বেরিয়ে এলো। তারপর সে গঙ্গাপদর ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। দুই হাতে তার গলা টিপে ঝাঁকানি দিতে দিতে বলল, পেয়েছি তোকে শালা, শুয়োর, আজ আর যাবি কোথায়? রাখালবাবু দ্রুত পকেট থেকে বাঁশি বের করে বাজালেন। আরদালিয়ার যেসব পুলিশের লোক আনাচে কানাচে ছিল তারা সবাই ছুটে এলো। গলা টিপুনি খেয়ে গঙ্গাপদর তখন জিভ বেরিয়ে পড়েছে। সকলে মিলে টানাটানি করতে করতে নরেশকে আর গঙ্গাপদকে আলাদা করল। রাখালবাবু নরেশের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। তারপর বললেন, নরেশ মণ্ডল, গঙ্গাপদ চৌধুরীকে খুনের চেষ্টার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। নরেশ মণ্ডল রাখালবাবুর কথা শুনতেই পেল না। গঙ্গাপদর দিকে আরক্ত চক্ষু মেলে গজরাতে লাগলো, হারামজাদা বেঈমান, তোর বুক চিরে রক্ত পান করব আমি। ব্যোমকেশ এতক্ষণ বসেছিল, চেয়ার ছেড়ে উঠেনি। সে এখন টেবিলের উপর পা তুলে দিয়ে সিগারেট ধরাচ্ছে। রাখালবাবু তার একজন সহকর্মীকে বললেন, ধীরেন, এই নাও নরেশ মণ্ডলের ঠিকানা, ওই ঘর তল্লাশি করো, সম্ভবত একটা রিভলভার বা পিস্তল পেতে পারো। আমরা এদের দুজনকে লকআপে নিয়ে যাচ্ছি, তুমি যাও। গঙ্গাপদ মেঝে বসে গলায় হাত বুলাচ্ছিল। চমকে উঠে বলল, আমাকে লকআপে রাখবেন মানে? আমি কি অপরাধ করেছি? রাখালবাবু বললেন, তুমি অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছ। তোমার অপরাধ পিনাল কোডের কোন দফায় পড়ে সেটা না হয় পাবলিক প্রসিকিউটর ঠিক করবেন। এখন ওঠো। সন্ধ্যার পর ব্যোমকেশের বসবার ঘরে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে রাখালবাবু বললেন, আচ্ছা ব্যোমকেশ দা, নরেশ মণ্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনেই চাকরির খোঁজে আসবে, আপনি এটা আশা করেছিলেন? ব্যোমকেশ বলল, আশা করিনি, তবে সম্ভাবনার কথা মাথায় ছিল। কিন্তু ওরা যে একই সময়ে এসে গজকচ্ছপের যুদ্ধ শুরু করে দেবে সেটা কল্পনা করিনি। ভালোই হলো, একই ছিপে জোড়া মাছ উঠল। নরেশ মণ্ডলের ঘরখানা তল্লাশ করে কি পেলে? পিস্তল পাওয়া গেছে। ওর বিরুদ্ধে মামলা পাকা হয়ে গেছে। এখন দেখা যাক গঙ্গাপদকে পাকড়ানো যায় কিনা। তাকে হাজতে রেখেছি, আর কিছু না হোক কয়েকদিন হাজতবাস করে পাপের প্রায়শ্চিত্ত করুক। আচ্ছা, অশোক মাইতির খবর কি? সে এখনো হাসপাতাল থেকে বেরোতে পারেনি। বেরোলেও তাকে এখন কলকাতায় থাকতে হবে। সে আমাদের প্রধান সাক্ষী। ব্যোমকেশ হঠাৎ হেসে উঠে বলল, কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উল্লু খাগলার প্রাণ যায়। অশোক মাইতি খুব বেঁচে গেছে। ও না বাঁচলে এই রহস্যটা রহস্যই থেকে যেত। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভালো লেগে থাকলে এখনই লাইক করো। নিয়মিত আমার রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক চ্যানেলটি, আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।